সুপ্রিয় দর্শক, আমি পান্থ আফজাল আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের নিয়মিত আয়োজন প্রতিদিনের প্রিয়জন। আমাদের আজকের অতিথি সোহেল মণ্ডল এবং নীলাঞ্জনা নীলা, যাদের শ্যামাকাব্য ইতিমধ্যে প্রেক্ষাগৃহে এসেছে এবং মানুষ দেখছে, প্রশংসা করছে। আমরা শ্যামাকাব্য নিয়ে কথা বলবো, তারপর তাদের অনেক অজানা কথা আপনাদের সামনে তুলে ধরবো। কেমন আছেন দুজন? প্রথমে আমি নীলাঞ্জনা নীলাকে বলছি, কি খবর? খুবই ভালো আছি এবং এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। থ্যাঙ্কস। না, যেহেতু শ্যামাকাব্য রিলিজ পেয়েছে, আনন্দটা আরো তো বেশি মনে হয়। অবভিয়াসলি প্রচন্ড রকম। আসলে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য খুবই ধন্যবাদ পান্থ। আপনি সবসময় আমাদের পাশে থাকেন, মানে যে কোনো সিনেমা হোক, যে কোনো কাজের ক্ষেত্রে হোক, সো সেটা ভালো লাগে। অ্যান্ড বাংলাদেশ প্রতিদিনকে ধন্যবাদ যে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন আমাদের সিনেমাটা নিয়ে কথা বলার জন্য। আমরা আজকে বসেছি শ্যামাকাব্য নিয়ে। শ্যামাকাব্য নিয়ে একটু আপনি একটু পাতা উল্টান, বলেন শ্যামাকাব্য কেমন হয়েছে? শ্যামাকাব্য নিয়ে বলবো, শ্যামাকাব্য আমার খুব পছন্দের একটা কাজ এবং এটার ক্যারেক্টার যেটা শ্যামা, ক্যারেক্টারটাকে আমি যখন নাকি কাজটা করছিও না, আমি জানিও না এই কাজটা আমি করবো কিনা, তখন থেকে এই ক্যারেক্টারের প্রতি আমার একটা ভালোবাসা কাজ করছিল এবং স্ক্রিনে দেখার পরে হচ্ছে কি আমি শ্যামা এবং আজাদ দুইটা ক্যারেক্টার একদম প্রেমে পড়ে গেছি। এটা আমি ওকেও বলেছিলাম যে এত ভালো লাগছিল স্ক্রিনে দুইজনের যে কেমিস্ট্রি বা ওদের যে ইমোশনের লেয়ার্সগুলো একদম টাচ করছিল আমাকে। না আসলে মানে আমরা যে একটা মানুষ যে একটা অন্য একটা জগতে চলে যায়, শ্যামাকাব্য দেখার পর মানুষ অন্য একটা 100 বছরের একটা পুরনো একটা জায়গায় চলে যাবে, ইতিহাসে চলে যাবে। সেখানে পরবর্তীতে যখন হাত টাবে মানুষ, তখন নিজেকে দেখতে পারবে। মানে আমার তো তাই মনে হয়, কি মনে করেন? একদমই তাই। মানে বিশেষ করে আমার সিনেমাটায় যুক্ত হওয়াটা তো খুব ইন্টারেস্টিং। আসলে আমি তো জানতাম না এরকম একটা সিনেমায় আমি আসলে সুযোগ পাবো, বা সোদ ভাইয়ের মতো ডিরেক্টরের সাথে আমার কাজ করার সুযোগ হবে। আমাকে আমার সাথে একটা মিট আপের জন্য ডেকেছিলেন, আমি জাস্ট জয়েন করেছিলাম সুবর্ণাপার সাথে দেখা করার জন্য। অ্যান্ড আমার বিভিন্ন কাজ নিয়ে কথাবার্তা দেন হচ্ছে গল্পের এই গল্পটা আমাকে শেয়ার করা হয় এবং বলা হয় যে এই গল্পের যে আজাদ চরিত্রটা আছে এইটা আপনাকে যদি দিই আপনি করবেন। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট যেটা আমার জন্য খুব স্মরণীয় হয়ে আছে। কারণ অ্যান্ড দেন আমরা যে প্রসেসটার মধ্য দিয়ে গিয়েছি, সিনেমাটা বানিয়েছি, আজাদকে প্রস্তুত করেছি, অ্যান্ড সোদ ভাইয়ের ডাইরেকশন, সুবর্ণা আপার কোঅর্ডিনেশন, প্রডিউসিং, সুন্দর একটা জার্নি করেছি একটা চরিত্র নির্মাণের ক্ষেত্রে। সেটা আমি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমরা আসলে যে পরিশ্রমটা করেছি, সেই পরিশ্রমটা আমার জায়গা থেকে আমি বলতে পারি যে স্ক্রিনে সেটা দেখা যাচ্ছে এবং সেটার জন্য অবশ্যই সোদ ভাইয়ের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ আর কি। আজ যেটা দেখি যে অনেক না পাওয়ার বিষয়, তার লাইফ থেকে অনেকে চলে যায়, তার লাইফে যে মানে তার লাইফে কেউ থাকে না। তাই এই বিষয়গুলো আপনার এই পর্দায় যে ফুটানোটা, পর্দায় যে একটা নিজেকে উপস্থাপন করা, এটা কতটা কঠিন ছিল? আসলে আপনি যেহেতু সিনেমাটা দেখেছেন, আপনি দেখবেন যে আজাদের চরিত্রটা অনেকগুলো লেয়ার্সের মধ্যে দিয়ে যায়। আবার জিনিসটা এমন কিছুও করা যাবে না, এক্সাজারেট কিছুও করা যাবে না যাতে ওর যে ইমোশনটাকে সেটাকে ব্রেক করে। ইচ অ্যান্ড এভরি স্পেসে ওর একটা জার্নি ছিল এবং সেই জার্নিটাকে একটা ফ্ললেস লাইনের মধ্যে ধরে রাখাটা আসলে খুব কঠিন ব্যাপার। কারণ আপনি যখন এক্সাজারেট কিছু করছেন না, আপনি মোটামুটি আপনার যে জেস্চার, পোস্চার, ওর যেই চলাফেরার ধরন, ওর যে কথা বলার ধরন, ওইটা একটা সাটেল একটা আবহাওয়া আছে এই চরিত্রের ভিতরে। কিন্তু সেই সাটেল আবহাওয়ার ভিতরেই তার যে ডিস্ট্রাকশনগুলো হচ্ছে, তার যে ট্রমাটাইজ সিচুয়েশন হচ্ছে, তার যে অবসাদ ব্যাপারগুলো ঘটছে, সেইটাও আবার আপনার এক্সপ্রেসিভ, মানে যতটুকু এক্সপ্রেসিভ না করলেই নয়, সেটার মাধ্যমে কমিউনিকেটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয়। তো পুরো সময়টা আসলে ওই চ্যালেঞ্জটাই ছিল যে এই লাইনটা ধরে রাখা, যে আজাদ যেই সিচুয়েশনের মধ্য দিয়ে বড় হয়েছেন এবং সেই সিচুয়েশনগুলো তাকে কীভাবে ট্রমাটাইজ করেছে, তার মানসিক অবস্থাগুলো, যে চেঞ্জেসগুলো হয়েছে, সেগুলো যেন ক্লিয়ারলি দর্শকের সাথে কমিউনিকেট করা যায়, অন্তত দর্শক বুঝতে পারেন যে আজাদের ইমোশনাল স্টেজগুলো কী চলতেছে। আরেকটা চ্যালেঞ্জ তো ছিল, সুবর্ণা আপার মতো একজন বড় মাপের মানুষ এটার প্রযোজনা করেছে, সাথে রয়েছে, তার সাথে সোদ ভাই রয়েছে, অন্যান্য আর্টিস্ট রয়েছে। আমি বলছি সুবর্ণা আপা এবং সোদ ভাইকে বিশেষ করে এইটার চাপটি অনুভব করেছেন কিনা? চ্যালেঞ্জটা বরঞ্চ ভালো হয়েছে, মানে এই ধরনের চ্যালেঞ্জই বরঞ্চ আমরা আশা করি আমরা যখন পারফর্ম করি। কারণ আমরা তো দিন শেষে আমাদের মতো করে একটা জিনিস তৈরি করার চেষ্টা করি অ্যাজ আ অ্যাক্টর,
আমাদের একটা এক্সপার্টিস আছে, আমাদের একটা ট্রেনিং আছে চরিত্র নির্মাণের ক্ষেত্রে, তো সেইটা আমরা করার চেষ্টা করি। কিন্তু দিন শেষে যখন একজন ডাইরেক্টরের ভিশন সেখানে যুক্ত হয়, আসলে ডাইরেক্টর নিজেও জানেন যে এই চরিত্রটা আসলে কোথায় পৌঁছাবে, কোথা থেকে শুরু হওয়া উচিত, কোথায় পৌঁছানো উচিত, সেটার যদি ক্লিয়ার ভিশন ডাইরেক্টরের থাকে অ্যান্ড সেইটা যদি অ্যাক্টরের সাথে এক্সচেঞ্জ হয়, তখন চরিত্রের নুয়েন্সগুলো অনেক ডিটেইলিংয়ে বের হয়ে আসে এবং সেইটা চরিত্রের ধারণ করার ক্ষেত্রেও আমরা নতুন একটা মানে পাই, অভাব পাই। আমরা নিজেদের প্র্যাকটিসে আমরা নিজেদের একটা চরিত্র নির্মাণ করি, পাশাপাশি ডিরেক্টরের ভিশনটাকে সংযুক্ত করে একটা নতুন চরিত্র তৈরি করা, যেখানে আসলেই সোহেল থেকে আজাদকে আলাদা করা যায়। সেই আলাদা করার দায়িত্বটাই তো আসলে ডাইরেক্টরের। তো এইরকম একজন গুণী ডাইরেক্টরের সাথে আসলে কাজ করার ক্ষেত্রে ওই চ্যালেঞ্জটা বরঞ্চ খুবই এন্টারটেইনিং, খুবই এনার্জেটিক এবং খুবই মানে আমাদের ইটাকে এক্সপিরিয়েন্স করেছে আর কি। মানে আমি পুরো জার্নিটা ভীষণ এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে গিয়েছি, আমি খুব এনজয় করেছি আসলে। আপনার নিশ্চয়ই এনজয় করেছেন। আর শোভনাবা বলেছিল যে নীলা পরে যুক্ত হয়েছে, নীলা মনে হয় একটা 6 মাস একটা গ্রুমিং সেশন ছিল, সেই গ্রুমিং সেশন সেটা আপনি পাননি। পাননি এবং তারপরেও তারা বিশেষ করে আপনার দুজনের কথা বলেছে, শোভনাপা ধন্যবাদ দিয়েছে দুইজনকে, সোহেল মণ্ডল, নীলাঞ্জনা নীলাকে। এই সুবর্ণাপার কাছ থেকে এরকম অ্যাপ্রিসিয়েশন পাওয়া, এত ভালো বলা, এটা আসলে কিভাবে দেখছেন? কাজটা আমার একদম শেষে জয়েন করা হয়েছে এবং সারাক্ষণ আমার মাথায় সেই টেনশনটা কাজ করেছে যে অ্যাকচুয়ালি আমি কি আদৌ পারবো কি না। আবার নাম ভূমিকায় অভিনয় করছি, খুব বড় একটা রেসপন্সিবিলিটি, একটু এদিক সেদিক হলেই মানে সিনেমাটা কেমন হবে এটা নিয়ে প্রশ্ন চলে আসে এবং সারাক্ষণ সেটা নিয়ে একটা ভয়ও কাজ করছিল। আর গ্রুমিং সেশনটা যেহেতু মিস করেছি, সেটা নিয়েও হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি কী মিস করেছি, আমি সব কিছু কি আদৌ ক্যাচ করতে পারবো, পর্দায় ফুটিয়ে তুলতে পারবো, শ্যামা ক্যারেক্টারের উপর কি আমি জাস্টিস করতে পারবো, এই এত টেনশন, এত প্রশ্ন মাথায় নিয়ে আমি সেটে গিয়েছিলাম। কিন্তু হচ্ছে বলেছে যে আপনার অভিজ্ঞতা রয়েছে আগে, যেহেতু গহীন বায়োলজির কাজ করেছিলেন টিমের সাথে, হচ্ছে কি আমার আগে থেকেই একটা অ্যাডজাস্টমেন্ট ছিল এবং ফ্যামিলি টাইপের একটা এনভায়রনমেন্ট ছিল এবং অভিনয় শিল্পী যারা ছিলেন প্রত্যেকের সঙ্গেই হচ্ছে অলমোস্ট প্রত্যেকের সঙ্গে আমার কাজ করা হয়েছে আগে। সো সেখানেও একটা সাপোর্ট আমি পাবো ভেবে রেখেছিলাম এবং অবভিয়াসলি সেটে যাওয়ার পর প্রত্যেকেই প্রচণ্ড রকম সাপোর্ট দিয়েছে এবং সৌদ ভাইয়ের উপর আমার একটা বিশ্বাস ছিল যে উনি জানে একজন অ্যাক্টর থেকে কীভাবে অভিনয়টা বের করে নিয়ে আসতে হয়, সে যতই বাজে অভিনেতা হোক না কেন উনি বের করে নিয়ে আসতে পারে। সো সেই আস্থাটা আমার ছিল এবং শেষ পর্যন্ত হচ্ছে কাজটা আমি করতে পেরেছি। প্রথম 2-1 দিন হচ্ছে একটু ভয়ভীতি বেশি ছিল, পরে কিছু রিশুটও করা হয়েছে আর শেষ পর্যন্ত সব কিছু ভালোই হয়েছে অ্যাকচুয়ালি। আর ম্যাম যখন নাকি প্রশংসা করছে দেখার পরে, এত প্রবলেম থাকার পর, এত টেনশন থাকার পরে, সেটা অ্যাকচুয়ালি কোনো অ্যাওয়ার্ডের থেকে কম আমার কাছে না। আপনি তার সম্পর্কে একটু ভালো করে বলবেন কিনা, যে আসলে কো-অ্যাক্টর হিসেবে, যেহেতু অনেক নায়িকার সাথে আপনি কাজ করেছেন। ভালো করে আলাদাভাবে বলতে হবে না এই কারণে, কারণ ওর পরিশ্রমটা আবার আমার মতোই বলতেছি যে শ্যামাকে আমরা স্ক্রিনে দেখতে পাই, মানে শি ডিড ওয়ান্ডারফুল জব বিকজ অফ তার ডেডিকেশন এবং এত অল্প সময়ের মধ্যে জিনিসটাকে কোপ আপ করা, অ্যাডপ্ট করা যে কোনো অ্যাক্টরের জন্য। আর শ্যামা এমন একটা চরিত্র, আমি আবারও বলছি, আপনি দেখেছেন, এটা খুবই টাফ একটা চরিত্র, ভীষণ টাফ। যে কোনো অ্যাক্টরের জন্য এইরকম একটা চরিত্র কালে ভদ্রে আসে, আমার ক্ষেত্রে তাই। আজাদ খুব কালে ভদ্রে এরকম চরিত্র আসে, এরকম চরিত্রে পারফর্ম করার সুযোগ হয়। শ্যামার ক্ষেত্রেও তাই, শ্যামা খুবই ডিফিকাল্ট কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা চরিত্র। এখানে একটা জিনিস আমি অ্যাড করতে চাই, এই ক্যারেক্টারটা আসলে যেমন ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং, এবং চ্যালেঞ্জ কিন্তু আমরা অ্যাক্টররা সবাই ভালোবাসি, একটু আগেও সে বলছিল। আমার মনে আছে শ্যামা কাপে জয়েন করার আগে আমি তো কাজ করছিলাম, কম বেশি কাজ করছিলাম। অ্যাক্টরের কিন্তু একটা ক্ষুধা থাকে, সোলের একটা ক্ষুধা থাকে যে হচ্ছে গিয়ে আমি চ্যালেঞ্জটা পাচ্ছি না। শ্যামা কাব্য যখন আমি করতে গিয়েছিলাম, আমার মনে আছে প্রতিটা মুহূর্তে আমি প্রচণ্ড রকম, ভয় ভীতি যাই থাকুক না কেন, খুব এনজয় করেছি, কারণ আমার অ্যাক্টর সোল হচ্ছে তখন স্যাটিসফ্যাকশন আসছিল তখন সেই সোলের, সেটা আমি খুব এনজয় করেছি। একদমই তাই, মানে সেটাই বলছিলাম যে আর যখন ও চেষ্টাটা করছে, অ্যান্ড অ্যাক্টিং আপনিও জানেন, আপনিও কিছুদিন থিয়েটার করেছেন, আপনি জানেন যে ইটস অল অ্যাবাউট কোলাবোরেশন। ও যাতে মোটামুটি কমফোর্টেবল হয়, সেটা ডাইরেক্টর থেকে শুরু করে আমাদের সিনেমাটোগ্রাফার, আমাদের যারা কো আর্টিস্ট আমাদের যারা ছিলেন, আমরা সবাই ওকে আসলে ওই এনভায়রনমেন্টের মধ্যে আনার চেষ্টা করেছি। বিকজ অফ
ওর শ্যামা যদি না দাঁড়ায় বাকি চরিত্রগুলো দাঁড়াবে না। সো একটা হচ্ছে ওর ক্রিয়েটিভ জায়গা যে ও নিজের ইমপ্লিমেন্টেশনগুলো করেছে, পাশাপাশি ডাইরেক্টর ভিশন, আমাদের আজাদের সাথে শ্যামার যেই কোলাবোরেশন, সেই কোলাবোরেশনে আমি ওকে কতটুকু হেল্প করতে পারি, ও আমাকে কতটুকু ওর হেল্প করতে সাপোর্ট পারে। ছাড়া তো আমার পক্ষে পসিবল ছিল না। আমার বেশিরভাগ সিন হচ্ছে কি আজাদের সাথে, আজাদের সাথে। তো ওর সাপোর্ট আমার সবচেয়ে বেশি দরকার ছিল, যেটা আমি পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। ওইটুকু কোলাবোরেশন করতে পেরেছিলাম বলেই হয়তো আজ আমাদের শ্যামা এবং আজাদ তৈরি হয়েছে। সো সব মিলিয়ে মানে খুব ভালো একটা জার্নি হয়েছে ওর আর আমার। মোটামুটি সন্তুষ্ট এই ছবি নিয়ে, ছবির কাজ, ছবি যেহেতু সামনে দেখছে মানুষ, কিন্তু অনেক মানুষ দেখতে পাচ্ছে না। হ্যাঁ, দুটো জিনিসই আছে। একটা হচ্ছে সন্তুষ্ট এই অর্থে আসলে কোনো কাজই আসলে করে আপনি সন্তুষ্ট হবেন না যে আরেকটু যদি ভালো করা যেত, আরেকটু যদি এরকম করা যেত, সেটা তো সবসময় থাকেই কাজ করার পরে। তারপরে যতটুকু আমরা করার চেষ্টা করেছি, সেটা যেটা সেকেন্ড প্রশ্ন, সেইটা আসলে দর্শকের সাথে আসলে শেয়ার করতে চাই। হয়তো ওই জায়গায় একটা ছোটোখাটো আক্ষেপ এখনও রয়ে গেছে যে আমরা লার্জার একটা অডিয়েন্সের কাছে এখনও পৌঁছাতে পারিনি, কারণ বিকজ অফ প্রজেকশন সিস্টেম অ্যান্ড আদার্স কিছু ইস্যুজের কারণে এখন শুধু ব্লকবাস্টার এবং লায়ন্সে শোভনাপা বললো সামনে ওটিটিতে রিলিজ দেবে। হ্যাঁ, সামনে ওটিটিতে একটা ভালো বাংলা ওটিটিতে আমরা ট্রাই করছি যাতে একটা লার্জার অডিয়েন্সের কাছে সিনেমাটা পৌঁছায়। তো তখন হয়তো এই আক্ষেপটুকু কমে যাবে যে আমরা যেই কাজটা করেছি, আসলে তো দিন শেষে আমরা যে কাজগুলো করি সেটা অডিয়েন্সকে দেখানোর জন্যই করি, অডিয়েন্সের জন্যই করি। এন্টারটেনমেন্টের একটা ভ্যালু আছে এখানে। সো সেই জায়গা থেকে অডিয়েন্সের কাছে ছবিটা পৌঁছানোটা খুব জরুরি। তো এটা যখন আরও পৌঁছাবে অডিয়েন্সের কাছে, তখন আসলে আসল স্যাটিসফ্যাকশনটা আসবে। সৌদ ভাই ডিরেক্টর হিসেবে, সৌদ ভাই কেমন, মানুষ হিসেবে কেমন? উনি ডিরেক্টর হিসেবে আমার খুবই পছন্দের একজন ডিরেক্টর, এবং মানুষ হিসেবে অসাধারণ। ওনার মতো মানে বেসিক্যালি আমরা ভালো মানুষ বলতে যেটা বুঝি, উনি সেরকম। উনি হচ্ছে গিয়ে মানে সেলফিশ না। অনেক মানুষকে দেখেছি সেলফিশ, উনি নিজের স্বার্থটা চিন্তা না করে অনেক সময় অনেক ডিসিশন, অনেক কিছু হুটহাট করে ফেলে, যেটা রেজাল্টের জন্য পরে ওনাকে একটু পস্তাতে হয়। আচ্ছা, না একটা আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, উনি অনেক ভালো রাইটার। ওনার লেখা আমার খুব পছন্দ। ভাইকে অনেকবার বলেছি যে একটা বই তুই লিখে, আমার এটা এত বাজে লাগে যে হচ্ছে ওনার লেখা শুধু আমরা কজন আর্টিস্ট ছাড়া কেউ পড়তে পারছে না, শুধুমাত্র আমরা যারা কাজ করছি তারাই পড়তে পারছি, কারণ ওনার লেখা এত অসাধারণ। সৌদ ভাইকে নিয়ে এই যে এরকম গুঞ্জন হয় তোমাকে নিয়ে, সৌদ ভাইকে নিয়ে কেন, এটা কেন সোহেল মন্ডলকে নিয়ে হচ্ছে না? কেন তুমি আগে অপূর্ব নিয়ে কাজ করেছো, তার সাথে কেন হয়নি? তুমি মোশাররফ করিমের সাথে কাজ করেছো, কেন হয়নি? সৌদ ভাইকে নিয়ে কেন এই গুঞ্জন হচ্ছে বারবার? মাঝে আরেকজন অ্যাক্টরের সঙ্গে কিন্তু আমার বিয়ে দিয়ে দিয়েছিল। সেটা আমি এখন নাম বলবো না, তাহলে হচ্ছে গুঞ্জন আরো বেশি ছড়ানো হবে। গুঞ্জনের মধ্যে গুঞ্জন করতে থাকে, গুনগুন করে গুঞ্জনটা শুনি আমরা। এবং সেই সময় তো আমার বাধ্যতামূলক স্ট্যাটাস দিতে হয়েছিল যে আমি ঘুম থেকে উঠে শুনি আমার নাকি বিয়ে হয়ে গেছে একজন অ্যাক্টরের সঙ্গে। আমার কাজিন যারা আছে আমাকে ফোন দিয়ে ঝাড়ছে যে বিয়ে করে ফেলছিস, জানাস নাই কেন? এবং এত কল আসছিল আমার কাছে, একটা সময় মনে হলো আমি সত্যি বিয়ে করে ফেলছি, আমি কি ভুলে গেছি বিয়ে করে, এরকম মনে হওয়া শুরু হয়েছিল আমার। এবং তারপর দেখলাম বেশ কিছু নিউজ পেপার এবং সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় হচ্ছে এগুলো নিয়ে লেখা হচ্ছে, কেউ স্ট্যাটাস দিচ্ছে, কিন্তু এটাও কিন্তু গুঞ্জন ছিল। সো মানে গুঞ্জনের মতোই আর কি। আচ্ছা, এটা কি আসলে কাজের বেশি, যে যার সাথে বেশি কাজ হয় সেই কারণে কি হয়? আমাদের সাথে আপনার অনেক কাজ হয়েছে। একটা ও এখন মেয়ে বলে, আমি একটা এখন অন্য কথা বলি, এটা অন্য জায়গায় চলে যেতে পারে। বিষয়টা এরকম যে ও মেয়ে বলে হয়তো একটা ছেলে মেয়ের সম্পর্কের বিষয়টা আমরা একটা ভিজুয়াল ক্রিয়েট করি বা আমরা একটা কল্পনা করতে ভালোবাসি, হয়তো ওখানে কোনো কেমিস্ট্রি আছে। আমার সাথে কিন্তু সৌদ ভাইয়ের ওয়ান্ডারফুল সম্পর্ক, যে কেউ দেখলে ইয়ে দিবে। সৌদ ভাইয়ের সাথে সৌদ ভাইয়ের সিনেমাটোগ্রাফার পাবলো ভাইয়ের যে প্রেম, এটা যদি কেউ দেখে, পাবলো ভাই তো অন্যরকম, সেটে তাদের প্রেম সবকিছু মিলে আমরা পুরো সময়টা যেভাবে কাজ করেছি। পাবলো ভাই আপনার প্রাচ্যনাটেরই, আমাদের প্রাচ্যনাটেরই উনি ছিলেন। তো ইসিয়াক হোসেন আমাদের সিনেমাটোগ্রাফার। সো উনার সাথে যে প্রেম, এটা যদি মানে যারা গুঞ্জন ছড়াতে পছন্দ করেন, তারা যদি তাদের দুজনের কেমিস্ট্রিটা দেখতেন, তাহলে ওই গুঞ্জনটা আরো বড় গুঞ্জন হতো আর কি। আমার সাথে সৌদ ভাইয়ের যে প্রেম, সেই প্রেমটা যদি কেউ দেখতো, সেটা আরো বড় গুঞ্জন হবে, সেটাই বলছি। সো গুঞ্জনের মধ্যে সেটা গুঞ্জন থাকুক, কিছু কিছু গুঞ্জন ভালো, মানে মানুষজন অ্যাক্টরদের পছন্দ করে বা শো বিজনেস মানুষদের পছন্দ করে, তাদের গল্প শুনতে চায়, তাদের জীবনের গল্প জানতে চায়, পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে চায়, একটা আগ্রহ থাকে। সেই আগ্রহ থেকে হয়তো নানা রকম কথাবার্তা আসে, বাট ইটস
অল অ্যাবাউট গুঞ্জন। আমি তাকে অ্যাপ্রিশিয়েট করি কি জন্য, আমি 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 অ্যাপ্রিশিয়েট করি, সে সুন্দরভাবে কথাগুলো বলেছে। শোবিজ মানুষের অনেক আগ্রহ থাকে, অনেকে লেখে, এগুলো নিয়ে কেয়ার করার কিছু নাই। এটা আমার মনে হয় যারা করেনি তারা মনে ভালো আছে, যারা করেছে তারা অনেক সমস্যার মধ্যে পড়েছে। আমার যা মনে হয় লেখা বেশি হয়, কথা বেশি হয়, এটার পাল্টাপাল্টি জবাব হয়, কি হয়, তাই হয়, কি মনে হয়, তাই না? একেবারেই তাই। এবং আমি আমার হচ্ছে ওনাদের ফ্যামিলির সঙ্গে এত ক্লোজ রিলেশনশিপ, এই জিনিসটা এত নোংরা লাগে শুনতে আমার। কারণ সুবর্ণা ম্যাম মানে মেয়ের মতো আদর করে আমাকে, তাদের সাথে এত সুন্দর একটা ফ্যামিলি রিলেশনশিপ বন্ডিং আছে। এবং যারা নাকি আমাদের কাছের মানুষ তারা কিন্তু এগুলো সব জানে। তো যখন নাকি এই ধরনের নিউজ ছড়ানো হয়, এটা কিন্তু ব্যক্তি সম্পর্ককে আঘাত করছে, তাই না? কেন করছে মানে সেটা তো যারা রাগ আছে বা এরকম কোনো অভিমান যারা করছে এটা শুধু তারা জানে যে কেন করছে। না, আমরা অ্যানসার পেয়েছি এবং সুন্দর পেয়েছি। আচ্ছা, আমি একটু জানতে চাই নীলাঞ্জনরা কম কাজ করে কেন? মানে অনেক কালে ভদ্রে দেখা যায়, কাজ কম হয়। সেই 14 সালে 14 সালে তো লাক্সেই হলো, লাক্সে সেকেন্ড রানার আপ হলো। তারপরে কিন্তু সে প্রচুর বিজ্ঞাপন করেছে, প্রচুর মিউজিক ভিডিও করেছে, নাটক করেছে প্রচুর এক একজনের বিপরীতে, এবং বলেছিল যে একটা মেয়ে এসেছে, সুন্দর একটা মেয়ে এসেছে, ছবিজও সামনে ভালো ভালো কাজ করবে, কিন্তু হঠাৎ করে কম কাজ মানে কমাই দিল। এইগুলো কেন? প্রথম ব্রেকটা আমার নেওয়া হয়েছিল গহীন বালুচর যখন করলাম, তখন হচ্ছে আমার ভাইয়ের সাথে এগ্রিমেন্ট এমন ছিল যে যতদিন না রিলিজ হয় আমি আর কোনো কাজ করতে পারবো না। সেটা অল্প সময়ের জন্য ছিল। এবং এরপরে হচ্ছে এই ব্রেকটাতে বসে বসে আমি একটু মোটা হয়ে যাই এবং পর্দায় নিজেকে দেখতে খুব বাজে লাগছিল, এই জন্য তারপর ব্রেকটার আরেকটু লম্বা করে ফেলি। এরপর চলে আসে হচ্ছে করোনার সময় তো আমরা কেউ কাজ করতে পারিনি, বাসায় বসে থাকতে হয়েছে। এবং এরপরে হচ্ছে গিয়ে আমার আবার গ্র্যাজুয়েশনটাও কমপ্লিট করলাম। সব কিছু মূল হচ্ছে গিয়ে একটার পর একটা কিছু না কিছু লেগেছিল, আমার কাজে একটা বড় গ্যাপ পড়ে গেছে। কিন্তু এখন হচ্ছে গিয়ে আমি রেগুলারই কাজ করছি, নাটক করছি, গত ঈদেও কাজ করলাম, এবারও কাজ করলাম। এর মাঝে আমার 2টা সিনেমাতেও কাজ করা হয়েছে, সামনে একটা ওয়েবের কাজ আসবে কুরবানির ঈদে, নাটকও আসছে, কাজ করছি এখন আমি। না, এই যে বেঁধে দেওয়া কাজ করা যাবে না, এটি কতটা ঠিক? এই প্রশ্নটার অ্যান্সার আমি আসলে টেনে নিচ্ছি। মানে ওকে মানে না, বাঁচা দেওয়ার কিছু নাই, এটা খুব সিম্পল। দেখেন, প্রত্যেকটা কাজের একটা স্ট্র্যাটেজি থাকে, মানে ইচ অ্যান্ড এভরি প্রোডাকশনের একটা স্ট্র্যাটেজি থাকে। যেমন আমি লাস্ট ইয়ারে বনলতা সেট করছি, বনলতা সেনের জন্য আমি পুরো হোল ইয়ার টাইম দিছি। ইটস নিড টু বি টাইম, কারণ যে কোনো প্রজেক্টের একটা আলাদা ধরন থাকে, সেই ধরন অনুযায়ী। যেমন আমার চুলদারি অনেক বড় ছিল, আমি নিশ্চয়ই লুকটা, আমি নিজেও চাইবো না এই লুকটা অন্য কোথাও হোক, মানে রিভিল হোক, ওইটা যেন দর্শক ওই ম্যাজিক্যাল মোমেন্টটা যেন সে সিনেমা হলে ওই সিনেমাটার ক্ষেত্রেই দেখুক। ওর ক্ষেত্রেও তাই, গহীনে বালুচরে ওর যে লুকটা ছিল, ওর যে অ্যাপিয়ারেন্সটা ছিল, সেই ম্যাজিকটা রাখার জন্যই ওই টাইমটা পেয়েছে। ইচ অ্যান্ড এভরি প্রজেক্ট এরকম কাজ করছি, তখন কিন্তু ছোট পর্দার একটা গ্যাপ দিতে হয় মাঝে, যখন রিলিজটা হচ্ছে। সেই জিনিসটা হচ্ছে মেনটেন করার ইস্যুটা হয়তো ভাইয়ের মাথায় ছিল, এবং আমি নিজেও তো এগ্রি করেছি। আর বাজারে নানা রকম কথাবার্তা আছে না, ধরেন আপনাকে যখন ফ্রি পাবে তখন তো কিন্তু আপনার সিনেমা টাকা খরচ করে সে দেখতে যাবে না, আপনাকে কিন্তু ইউটিউবে দেখাই যাচ্ছে, আপনাকে কিন্তু টেলিভিশনে দেখাই যাচ্ছে। সো নানা রকম ইস্যুস থাকে। ধরেন এক একটা প্রজেক্টের ম্যারিট এক এক রকম। যেমন আমরা ওটিটি প্রজেক্ট একভাবে করি, ওখানকার ওই কোলাবোরেশনটা একরকম হয়, সিনেমার কোলাবোরেশনটা একরকম হয়, টেলিভিশনের কোলাবোরেশনটা একরকম হয়। ইচ অ্যান্ড এভরি প্ল্যাটফর্মের একটা ডিফারেন্ট ক্রাইটেরিয়া আছে, সেই অনুযায়ী আমাদের অ্যাপ্রোচ করতে হয়। সেটা কখনো কখনো ডিরেক্টরের ভিশন থাকে, কখনো কখনো অ্যাক্টর ডিরেক্টরের চিন্তার জায়গা থেকে বা প্রডিউসিং জায়গা থেকে যারা প্রডিউস করছেন তাদের একটা প্ল্যানিং থাকে ওই প্রজেক্টের ক্ষেত্রে, যে তারা প্রজেক্টটা আসলে কিভাবে সার্ভ করবেন অডিয়েন্সের সামনে। তো তারই একটা অংশ গহীনে বালুচরের সময় হয়তো তখন প্রজেকশনের সময় কিছু। আমি সোহেল মন্ডলকে বলছি, সোহেল মন্ডল এখন ওটিটিতে দেখা যাচ্ছে দুর্দান্ত কাজ করছে, মানে একটার পর একটা, মানে একেবারে সেই ভাইসা এখন যে কাজ দেখাচ্ছে একটার পর একটা দুর্দান্ত। মানে দুই বাংলার মানুষ, দুই বাংলা কি তিন বাংলার মানুষ তাকে চেনে, হ্যাঁ এইভাবে চেনে, সোহেল মন্ডল বলে এক নামে চেনে। হ্যাঁ, এবং সে একটার পর একটা যে কাজ করছে ওটিটি প্ল্যাটফর্ম বিশেষ করে, এবং চমৎকার কাজ হচ্ছে। ছোট পর্দায় দেখা যাচ্ছে অনেক কাজ হচ্ছে, বিজ্ঞাপনেও দেখলাম যে আমি খুললে এবারেই আপনাকে দেখা যায়, হচ্ছেন এক একটা কাজ দেখা যায়। কাজ করে আপনার ক্ষেত্রে কিন্তু ওই বিষয়টা কাজ করে না, হতাশা কাজ করে না আপনার বিষয়, কিন্তু একটা কাজ করছে না, আপনি কাজ করছেন। অনেকে ধরে আগামী গত 14-15 বছর তো হতাশা ছিলই, ওটাকে উঠতে গেছেন এটা না, মানে এইটা না আসলে কাজের পার্ট। দেখেন, আপনি একটা প্রসেসের মধ্য দিয়ে আগাতে থাকবেন এবং আপনার কাজ পেতে একটু সময় লাগবে, বা আপনার নিজের এটাও তো ঠিক আপনাকে প্রমাণ করতে হবে। আপনি যে অ্যাক্টর, আপনি যে অভিনয়টা জানেন বা আপনি যে অভিনয়টা পারেন,
সেটাও তো প্রমাণ করার একটা ইস্যুজ আছে, দর্শককে গ্রহণ করার দর্শকের অ্যাকসেপ্টেন্সের একটা ইস্যুজ আছে। আমরা সবাই অনেকেই আছে যারা আসলে এই শো বিজনেসে আসি, শো বিজনেসের ভালোবেসে আসি বা আর্ট ফর্মটাকে ভালোবেসে কাজ করি, কিন্তু শুধু তো ভালোবাসলে হবে না, এটার সাথে অনেক কিছু আসলে, এটার সাথে বিজনেস জড়িত, এটার সাথে আরও অনেক কিছু জড়িত। একটা হচ্ছে যে হয়তো আপনি ক্রিয়েটিভ বা আপনি প্রিপেয়ার হয়ে আসছেন, আসলে সুযোগ হচ্ছে না। আসলে তো সুযোগ হওয়ার জন্য আমাদের যে ছোট্ট ইন্ডাস্ট্রি, নানা রকম যেই প্রসেস, সেই প্রসেসগুলো আমাদের এখনও ওইভাবে তৈরি হয়ে ওঠেনি, যার জন্য ভালো একজন আর্টিস্টকে খুঁজে পাওয়াটা একটু দূর হয়ে যায়। কারণ বিকজ অফ নানা রকম প্ল্যাটফর্ম না থাকার কারণে, বাইরে ধরেন রিয়েলিটি শোর মাধ্যমে অনেকেই আসছেন, ওরা একটা রিয়েলিটি শোর মাধ্যমে আসছে। তারপরে হচ্ছে আমি যেমন থিয়েটার থেকে আসছি, বা আমাদের এখানে কাস্টিং এজেন্সির কোনো প্র্যাকটিস নাই। কাস্টিং এজেন্সির প্র্যাকটিসটা থাকলে দেখা যেত যে আমাদের যারা অ্যাক্টর হিসেবে নিজেদেরকে প্রিপেয়ার করছেন, বা অ্যাক্টর, সিঙ্গার, যেটাই হোক না কেন, এক একটা আগে যেরকম ছবি জমা দিত, দিলে প্রসেস আছে। তো এই প্রসেসটার তো একটা সময় লাগে, তো সেই সময়ের একটা স্ট্রাগল আছে সবারই যারা এখানে আসছেন, এবং সেটা ফ্যাটার্নিটির হোক, ফ্যাটার্নিটি বা আউটসাইডার থেকে আসুক, সবারই ওই সময়টুকু লাগে। তারপরে আবার আপনি একটা কাজ করলেন, ঠিক আছে, কিন্তু আপনি আদৌ ঠিকঠাক মতো কাজটা করলেন কিনা, সেটা দর্শক দেখে এন্টারটেইন হলো কিনা, সে আপনাকে একসেপ্ট করলো কিনা, সেগুলো তো একটা বিষয় আছে। অ্যান্ড দেন ফ্যাটার্নিটির যারা ডাইরেক্টর আছেন, প্রডিউসার আছেন, তারাও তো আসলে বোঝার চেষ্টা করেন যে ও কতটা সেলেবল, মানে এগুলো ইস্যুজ, এগুলো সবকিছু মিলে জিনিসগুলো ঘটে। আপনার কাছ থেকে মানে এখনকার সময় ওটিটি প্ল্যাটফর্মগুলো ভাই ব্রাদারে আটকে আছে কিনা? দেখেন, আপনি যে প্রশ্নটা করছেন সেটার আসলে অ্যান্সার করার মতো নির্দিষ্ট লোক, মানে পরিপূর্ণ লোকটা আমি নই। কারণ আসলে পুরো একটা ইন্ডাস্ট্রি, হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি যে এটা আসলে সবকিছু মিলে, যে কথাগুলো আমি একটু আগে বলছিলাম, সবকিছু মিলে ঘটে। কখনো কখনো কোনো একটা পারফর্মার খুব ভালো করলে সেটার একটা দর্শক চাহিদা তৈরি হয়, সো তাকে নিয়েই হয়তো ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ করেন। আবার কখনো কখনো দেখা যায় যে মার্কেট ভ্যালু নিয়ে, আবার কখনো কখনো দেখা যায় যে নিজেদের একটা কমফোর্ট জোন তারা ভাবেন। নানা রকম এখন কেন এটা হয় যে একই লোক বা 2-3টা লোকই হয়তো কাজ করছে, বাকিরা সুযোগ পাচ্ছে না, এইটা পুরোপুরি আমার পক্ষে আনসার করা খুব ডিফিকাল্ট। সে একটা করার পরে, একটা ওয়েব ফিল্ম করার পরে, তারপরে তার কাজ ওই ফিল্মে ডাকছে না, ওইটা তো আমি জাস্ট গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল, না গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল, তাকে কি করা যেত না, পিক করা যেত না? মানে এরকম তো আমরা নিজের সদস্যের অভাব আছে, একজনই বললাম যারা, সেটাই বলতেছি যে ইন্ডাস্ট্রিতে যারা আসলে এইটা ডিল করেন, যেমন প্রডিউসার, ডিরেক্টর, যারা আসলে এই কোর জায়গাটা, অ্যাক্টরদের কাজ হচ্ছে অভিনয় করা। আমাদের আসলে কে পিক করবে না করবে সেটা তো আমরা বলতে পারবো না। তারপর আছে গল্পের পারপাস, আপনার গল্প অনুযায়ী কোন চরিত্রটা হবে, কাকে লাগবে, এটা তো তাদের ডিসিশন। তারা যদি আমাদেরকে সুযোগ করে দেন, দেন আমরা কাজ করতে পারবো। আদারওয়াইজ আমাদের হাতে কিন্তু কিছুই নেই। এটা আসলে অ্যাক্টর, ডিরেক্টর, প্রডিউসার, প্রোডাকশন হাউস, এই সবের উপরে নির্ভর করে, ইভেন চ্যানেলের উপর নির্ভর করে। হ্যাঁ আমি একমত। কিন্তু আপনার এই যে আপনি তো অনেক কাজ করা উচিত আরো মনে হয়, এই যে আপনি বলেন ভালো করে, হ্যাঁ আমি তো বলছি নীলাকে নামার জন্য নিয়মিত হওয়া উচিত, এবং অনেক কাজ বলেন যে শ্যামা কাব্য দেখেন, তারপরে আপনারা ডিসাইড করেন যে নীলা আসলে কতটা ডিজার্ভ। আমি তার সাথে একমত, শৈলমনের সাথে একমত যে আসলে শ্যামা কাব্য দেখার পর বোঝা যাবে আসলে নীলা আসলে সামনে কত কাজ করার তার বাকি ছিল বা করবে কিনা। তা এখন কি মানে ঈদের জন্য কাজ করা হচ্ছে? ঈদের কিছু কাজ করা হয়েছে, নাটক করা হয়েছে, এবং একটা ওয়েব ফিল্মে কাজও করা হয়েছে। এগুলো সব কোরবানি ঈদে আসবে। সব শেষ? আরো করব, আরো দিন বাকি আছে না কোরবানি ঈদের, আজকে বাদ মনে হলো সব শেষ। ঈদের আগে তো আসলে অনেকটা সময় আছে এখনো কাজ করার জন্য। ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজে নীলাকে কেন ডাকছে না? ওই যে ও যা যা বলেছে সবগুলাই। না আপনার দিক থেকে বলেন, আমি সে তো বলেছে তার কথা, আপনার কথা বলেন যে আপনার এগুলোর মধ্যে গ্ল্যামার রয়েছে, অভিনয় প্রতিভা রয়েছে, মানে আপনি যে প্ল্যাটফর্ম থেকে এসেছেন সবই রয়েছে, আপনি কাজও করেছেন অনেক, তারপর কেন খুঁজে বের করার একটা এখনো শেষ হয়নি, মানে এখনো শেষ হয়নি, বিষয়টা তো কেবল শুরু হলো। নীলার গ্ল্যামার আছে, কিন্তু নীলার সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ও একজন ভালো অভিনেত্রী, সো ওকে ওটা বাঁচিয়ে দিবে, টেনশন করেন না। একজন অভিনেত্রীর ক্ষেত্রে এটা সব সময় হয়, সেটা আপনি মিমি আপাদেরকে দেখেছেন, সুমন আপাদেরকে দেখেছেন। নায়িকার রোলটা আসলে নায়িকাটা একটা কনসেপচুয়াল জায়গা যে নায়িকার রোল, কিন্তু বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে কাকে ঘিরে গল্প, প্রোটাগনিস্ট হতে পারে, সেই গল্প মা চরিত্র হতে পারে, মায়ের একটা গল্প হতে পারে, তখন যদি বয়স হয় বা সেই অনুযায়ী।
ও যদি সেটা ডিজার্ভ করে তখন সে ওই পারফর্ম করবে। মা বোন খালা এটা কিন্তু ইস্যুজ না, ইস্যু হচ্ছে যে ওই নির্দিষ্ট গল্পে ও আসলে কি সার্ভ করতে পারছে, ওই তখন ডিসাইড করবে যে কোন চরিত্রটা আমি করব। মানে ইটস নট লাইক দ্যাট যে আমি নায়িকা করবো। বিষয় একজন অভিনেত্রী কিন্তু ওইভাবে ডিসিশন নেয় না, একজন অভিনেত্রী বা অভিনেতার ডিসিশন নেয় তার চরিত্রটা আসলে গল্পে কি কন্ট্রিবিউশন করছে, সেই জায়গায় ওর চ্যালেঞ্জটা ফিল করছে কিনা, ও সেখানে পারফর্ম করতে পারবে। তাহলে নীলা কি আসলে অভিনেত্রী হতে চেয়েছে না চিত্রনায়িকা বা নায়িকা তকমা এর মধ্যে ডুবে যেতে চেয়েছে? আমি অভিনয়টা ভালোবাসি, অভিনয় করতে চাই এবং নায়িকা হতে চাননি, এবং সেটা যদি আপনারা ডাকতে চান আমার কোনো প্রবলেম নেই, যে যেটা মনে চায় ডাকতে। হ্যাঁ, আর হচ্ছে মাঝখানে যে আমি তো হচ্ছে অনেকদিন কাজেও গ্যাপ দিয়েছিলাম, দ্যাটস আমার কাছে যে কাজের অফার আসেনি তা আমি বলবো না, আমি নিজের ইচ্ছায় কিন্তু বেশ কয়েকটা সময় ইচ্ছায় বলবো না, আমি অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিলাম, তখন এই জায়গাটা টাইম দিতে পারিনি। আর যেই মুহূর্তে নাকি আমি ডিসাইড করেছি আমি কাজ করতে চাই, আমি এই জায়গাটাতেই বসবাস করতে চাই, সময় দিতে চাই, আমি তখন কিন্তু আবার হচ্ছে কাজ করছি, ভালো ভালো কাজ করছি, আসবে সামনে সেগুলা। সো এগুলা নিয়ে আমি হোপফুল, সামনেরটা সামনে দেখা যাবে, কিন্তু আমি হোপফুল। আর একটা আমার মজার একটা বিষয় আমি শ্যামা কাপুর দেখে বুঝছি, সোদভার একটা কমন একটা পয়েন্ট আছে, কি সেটা? কিসিং, যেটা গহীনের বালুচরে দেখা গিয়েছিল, আবার শ্যামা কাব্যে দেখা গিয়েছে। এটা কি ছোট্ট বাইট হবে? কমন বিষয়টা আসলে এটার রহস্যটা একটু বলবেন কিনা, মানে আসলে উনি জেনে বুঝে করছেন কিনা? এটার কথা না বলে আমি আরেকটা জিনিস বলতে চাই। গহীন বালুচর এবং শ্যামা কাব্যের একটা জিনিস সেম টু সেম আছে, আমি ভাইয়াকে বলেছি পরের সিনেমাতেও যাতে সেম রাখে। দুইটা সিনেমাতে শেষ দৃশ্যে নীলা দাঁড়িয়েছিল একা একা, দুইটা কিন্তু দুইটা সিনেমাতে ঘটেছে। ওইখানে নিশি নদীর পাড়ে দাঁড়িয়ে থাকে, আর এখানে হচ্ছে গিয়ে জমিদার বাড়িটার সামনে দাঁড়ানো থাকে। এই দুইটা কিন্তু সিমিলারিটিজ আমি খেয়াল করেছি। আমি ওই এই সিনটার ব্যাপারে বলতেছি, এটা আসলে মানে কেমন, মানে এটা আসলে মানে এটা কি আপনাকে আমি প্রশ্ন না টপিক করেন, আমি অ্যানসার করছি। মানে আপনার কি মনে হয় যে ওই নির্দিষ্ট সিনে কি থাকলে সবচেয়ে বেশি ভালো হতো? এটা আমার কাছে সুমন লেগেছে। ওকে, আমি বলেছি যে এটা এখন আমি জেনে বুঝে করেছি। এবার হচ্ছে অ্যানসার, কোনো জেনে বুঝে করা নাই, মোমেন্টাম সিচুয়েশন, ওই নির্দিষ্ট মোমেন্টাম, ওই নির্দিষ্ট সিন যদি ওই জিনিসটা ডিমান্ড করে, আমরা কিসিং এর কথা বলছি, তাদের তো একটা ইন্টিমেট মানে ইলিউশন চলছিল, সো তারা ইমোশনালি অ্যাডোর হয়ে যাচ্ছে। ওই সময়টা তো আমি শ্যামা ছিলাম না, ও সোহেল ছিল না। তুমি শ্যামা ছিলা আর আমি ছিলাম আজাদ, মানে নীলা ছিলাম না, ও সোহেল ছিল না, সেটা বলতে চেয়েছি। আমরা দুজনেই তখন ক্যারেক্টারটা ওটা চরিত্রের প্রয়োজনে এন্ড ওই নির্দিষ্ট সিনের জন্য ওই জায়গাটা পৌঁছানো, এন্ড সেইটা কি এমনি আগের সিনেমা করেছে বলে এই সিনেমা না, একদমই তা না, একদমই গল্পের প্রয়োজনে যতটুকু দরকার ততটুকু পর্যন্তই আমরা রাখার চেষ্টা করেছি। একদমই ওই মোমেন্টামটা ক্রিয়েট করার কারণে, ওই মোমেন্টামটা হয়েছে বলেই এটা হয়েছে। মোমেন্টামটা যদি ক্রিয়েট না হতো তাহলে নীলার এক্সপেরিয়েন্স তো আগেও মানে এইবারও হলো আবু হুরাইরা তানভীরের, তারপরে এই মুন্ডারের পরবর্তীতে আবার যদি সৈয়দ ভাই ছবি করে তাহলে এই সিনটাকে আবার হবে, আসবে। ওটা কি ওইরকম কিছু ছিল? আমার কাছে কিন্তু খুবই নরমাল লেগেছে। না, আমার কাছে নরমালি, মানে আমি বলছি যে এটা কি সে আবার রিপিট করবে কিনা পরবর্তীতে আরেকটা নায়কের বিপরীতে, সেটা তো ও বলতে পারবে না, সেটা ডাইরেক্টরকে বলতে হবে। তাহলে হ্যাট্রিক করার চান্স আছে আমার মনে হয়। সেটা ডাইরেক্টরের নতুন গল্পটা কি সেই অনুযায়ী বুঝতে হবে। ইন্ডাস্ট্রি কেমন চলছে, মানে ইন্ডাস্ট্রির এখন অবস্থাটা কি, ফিল্ম ইন্ডাস্ট্রি বিশেষ করে, আর হলো নাটকের ইন্ডাস্ট্রি, কি মনে হয়? ওটিটি ইন্ডাস্ট্রি তো দেখা হয়েছে, নাটকের ইন্ডাস্ট্রি তো দুর্দান্তভাবে চলতেছে, এটা আপনারাই ভালো জানেন, কারণ ইউটিউব চ্যানেলগুলো রমরমা ব্যবসা করছে, কিন্তু ইটস আ বিজনেস পার্টও। সো আলটিমেটলি আমি অনেকের মুখে আমি আজকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে একটা কথা বলতে চাই। আজকে অনেকেই বলতে শুনি যে এখন নাটকে ভালো কাজ হয় না, টেলিভিশনে ভালো কাজ হচ্ছে না। আমার কাছে মনে হয় না বিষয়টা খুবই একপেশে মন্তব্য, কারণ যারাই কাজ করছেন, আমার বন্ধুরাই বা আমাদের কলিগরাই যারাই কাজ করেছেন, অনেক ভালো ভালো কাজ করতেছেন। আপনি কম্পারেটিভলি একটু খেয়াল করে দেখেন, তখন হয়তো 50টা কাজ হতো, যার ধরুন আপনি 50টা কাজের মধ্যে 10টা কাজকে আপনি আলাদা করতে পারতেন। এখন হয় 600টা কাজ, 600টা কাজের মধ্যে 100টা কাজ আপনি কিভাবে আলাদা করবেন? তো আপনার ডিসিশন মেকিংয়ে একটু কি বায়াসড হয়ে যাচ্ছে না? অবশ্যই আমি এটা বলছি না একজনের পক্ষে এত নাটক দেখা সম্ভব, এত করা সম্ভব, জাজ করা সম্ভব, তারপরও আমরা যারা কাজ করছি, আমি আমার বন্ধুদের কাজ দেখেছি, আমাদের কলিগদের অনেক কাজই দেখেছি, আমি টেলিভিশনে যথেষ্ট ভালো রকমের ফিল্ম মেকিং হচ্ছে। যদি আমরা টেলিভিশনের নাটক বলছি, আলটিমেটলি ওটা কিন্তু ফিল্ম, অ্যান্ড সেটা 1 ঘন্টার 60 মিনিটস 40 মিনিটস বা 70 মিনিটসের ফিল্ম হচ্ছে,
ইটস আ কাইন্ড অফ শর্ট ফিল্ম, মানে ছোট ফিচার, ফিকশনাল থিং, অ্যান্ড ইটস অল অ্যাবাউট ফিল্ম, নট এটা নাটক। আমরা যেটাকে সবসময় মেনশন করি, নাটক হয় থিয়েটারে, আমরা যারা মঞ্চে কাজ করি, মঞ্চে যে প্লেটা হয় সেটাকে বলে নাটক। যাই হোক, একটা কনসেপ্টের জায়গা থেকে জিনিসটা তৈরি হয়েছে, বাট আমাদের ফিল্ম মেকাররা ট্রাই করছেন টেলিভিশনেও যথেষ্ট একটা ফিল্মি অ্যাপ্রোচ রাখার জন্য তাদের গল্পে। সেটা অনিমেষ দার থেকে শুরু করে নুরুল আতিক ভাইদের থেকে শুরু করে মেজবাহ রহমান সুমন ভাইদারা যে ধরনের কন্টেন্ট বানাতেন টেলিভিশনে, সেই কন্টেন্টেরই বাইরে এখন কন্টেন্ট হচ্ছে। হ্যাঁ, 600টা কাজ হলে স্বাভাবিকভাবেই সেখানে প্রচুর প্রচুর বাজে কাজও থাকবে, মানে এইটাই স্বাভাবিক। সো আমি মনে করি না যে টেলিভিশনে যথেষ্ট ভালো রকম কাজ হচ্ছে এবং সেখানে ভালো রকমের বিজনেস সার্কুলেট হচ্ছে। ওটিটির একটা কাণ্ড ঘটছেই, এটা কেবল 2-3 বছরের ঘটনা, কিন্তু এটা আপনি দেখবেন যে আর 10টা বছর যেতে দেন তাহলে ইন্ডাস্ট্রির একটা অবয়ব দেখতে পারবেন। আর সিনেমার ঝড় তো আপনি দেখছেনই, একের পর এক নানা রকম। যদিও আমাদের সবচেয়ে আফসোসের কথা সেটা হচ্ছে যে আমাদের সিনেমাগুলো যখন একটু বুম করা শুরু করছে, ভালো কন্টেন্ট, ভালো গল্প বলার চেষ্টা করছে, কতটুকু ভালো হচ্ছে সেটা ডিবেটেবল, কিন্তু সবারই চেষ্টাটা আছে, ইনভেস্টমেন্টটা আছে, পারফর্মাররা ভালো পারফর্ম করার চেষ্টা করছেন। সুপারস্টার থেকে শুরু করে যারা মানে সুপারস্টার না, তারাও একদম মানে গায়ে গা লাগিয়ে পারফর্ম করার চেষ্টা করছেন। সো সেই যে ভালো পারফর্ম করার চেষ্টা এবং ভালো ছবি বানানোর যে চেষ্টা, সেটা আসলে আমরা এখন দর্শকের কাছে পৌঁছাতে পারছি না। কারণ আলটিমেটলি আমাদের কাছে এখন 60 থেকে 70টা হল, যেখানে প্রজেকশনের সিস্টেম ভালো না। ঢাকা শহর আর চিটাগং, খুলনা, রাজশাহী মিলে বা সিলেট মিলে কয়েকটা হল যেখানে হয়তো ভালো মতো সিনেমাটা দেখা যায়। এই কারণে আপনাদের শ্যামা কাব্য মনে হয় সেটা একটা কাণ্ড আছেই, কিন্তু আলটিমেটলি তো আপনি দেখতে পেলেন যে প্রজেকশনের জায়গাটা না হলে সিনেমার বুমটা, যেটা চেষ্টাটা হচ্ছে, যে ইনভেস্টমেন্টটা হচ্ছে, সেটা তো সফল হচ্ছে, উঠে আসবে না খুবই স্বাভাবিকভাবে। আমরা বাইরে, সবচেয়ে বড় কথা, এখন আমরা একটা সিনেমা বাহিরেও আমরা প্রজেকশন করছি, সেটা অস্ট্রেলিয়া হোক, সেটা কানাডা হোক। আমাদের যে কমিউনিটি আছে, বাঙালি কমিউনিটি, স্টিল নাও ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে ওইভাবে না গেলেও আমাদের হাওয়া চলেছে দীর্ঘ 4 সপ্তাহ আমেরিকাতে, কানাডাতে, এবং সেখানে বাঙালি কমিউনিটি সবাই, এবং অস্ট্রেলিয়া তো খুব 2 থেকে 3 সপ্তাহ চলেছে, পরাণ চলেছে, এখন প্রিয়তমা লাস্টে গেছে, লাস্টে যে ফিল্মগুলো, এই যে সামনের ঈদে যে সিনেমাগুলো আসবে, বা এখন যে ওমর টোমর যেসব সিনেমা আছে, সব সিনেমাই কিন্তু বাহিরেও এখন রিলিজ হচ্ছে, মধ্যপ্রাচ্যে রিলিজ করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। মানে একটা লার্জার অডিয়েন্সের কাছে পৌঁছানো, দেশের অডিয়েন্সের কাছেও পৌঁছানোর চেষ্টা হইতে হবে, সেটা হচ্ছে সিনেমা হল বানাতে হবে। সো সব মিলে একটা সম্ভাবনার জায়গা আছে। তো সম্ভাবনার জায়গাটা আমরা হোপ রাখতেই পারি যে 3টা জায়গায় আমাদের যে যতগুলো প্ল্যাটফর্ম আছে, একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আমরা যারা অভিনেতা, তাদের একটা কাজের সুযোগ তৈরি হচ্ছে। নীলাও এখন কাজ করবেন না, আমরা নিয়মিত কাজ করব এখন, নিয়মিত। আমি শিওর নীলা, আমি আবারও বলছি, শ্যামা কাব্য যারাই দেখেন নাই, আপনারা যদি নীলার পারফরমেন্স শ্যামা কাব্যে দেখেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, তারা ভীষণভাবে মুগ্ধ হবেন, মানে ওর পারফরমেন্স দেখেন। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। না, আমরাও আমি দেখেছি, এবং এনে বলা যাচ্ছে না আসলে, যে আমি বলতে চাচ্ছি না আরো, তাহলে নীলাগুলোকে যেন আমার মনে হয় সামনের দিকে মানে ভালো করতেছে। আসলে ভালো হয়েছে দুজনের অভিনয়, এবং সাজু ভাইয়ের অভিনয় আমি এনজয় করেছি। আর একটা শাহাদাত ভাই চমৎকার করেছে। দিনার ভাই জেনি, এরা কি যে অদ্ভুত পারফরম্যান্স করেছে। শাহাদাত ভাই কি, যার যতটুকু অংশ, সেইটুকু যে কত মানে ভালোবেসে কাজটা করেছে, এটা স্ক্রিনে দেখা যায় আর কি। আর নীলার যখন বাংলা নাটক করা হয়েছে, সুন্দর সুন্দর নাম হতো, তারই প্রতীক্ষায়, তোমার কাজ ছিল, কাজল, হ্যাঁ, এক একটা নাম ছিল, বিশুদ্ধ ভালোবাসা, এই যে সোহেল মন্ডলের বিশুদ্ধ ভালোবাসা ভাবনার সাথে করেছে, হ্যাঁ, এত সুন্দর সুন্দর নাম, ময়না পাখি, হ্যাঁ, তাই এত সুন্দর নাম এখনকার কি নাম দেয়, হ্যাঁ, মানে স্বামীর বউ পলাতক, হ্যাঁ, মানে এরকম বিভিন্ন রকম নাম দেয় না, ওই একই কথা। এর মধ্যেও 10টা কাজের ভালো নাম আসছে, দেখবেন আপনি। আবার কিছু না, এই যে স্মৃতি স্মারক নামে একটা নাম আছে, আশিকুর রহমান ভাইয়ের নাটক। সো আপনি দেখেন, ভালো নামও আছে ভাই। 100টা নাম আসলে ওখানে 10টা নাম ভালো হবে। 100টার মধ্যে 99টাই তো এরকম নাম দিয়ে ভাইরাল। না, এটা এখন আপনার বিচার। খারাপ লাগে এটা। আই থিঙ্ক হচ্ছে গিয়ে মানুষজন ইউটিউবে যখন নাটকটা দেখে, সেখানে হচ্ছে গিয়ে নামটা একটু যখন ফানি হয় বা একটু ডিফারেন্ট হয়, ক্লিক পড়ে একটা, সেই কারণে হয়তো দর্শকের অভ্যাস চেঞ্জ করতে হবে, আমি কোনটা ক্লিক করব। দেখেন, এটা কিন্তু আপনার হাতে, আপনি কিন্তু ডিসিশন নিতে পারছেন, আমি কি দেখবো, আমি কি দেখবো না। মানে সোশ্যাল মিডিয়াটা এতটাই ইন্টারেস্টিং জায়গা যে এটা আপনাকে কেউ বাধ্য করছে না।
বাট আপনি নিজেকে বাধ্য করছেন, তার মানে আপনাকে এআই একটা তৈরি করে দিচ্ছে, ইকুয়েশন তৈরি করে, ম্যাথমেটিক্স তৈরি করে দিচ্ছে, ওই অনুযায়ী আপনার কাছে কন্টেন্ট চলে। অর্থাৎ কি, আপনি যেটা টাচ করছেন সেই কন্টেন্টের সিমিলারিটিস কন্টেন্ট আপনার কাছে আসছে। তা আপনাকে দায়িত্ব নেই, আপনারও একটা দায়িত্ব আছে অ্যাজ আ অডিয়েন্স, আমি কি দেখবো আমি কি দেখবো না। একদমই তাই। কিন্তু যারা এই এই ছবির সংশ্লিষ্ট যে মানুষজন যারা আম দেখাতে যে আমরা দেখায়, হ্যাঁ, সেটাও আছে। তাহলে এটা কি তাদের দায়বদ্ধতা না, না? দেখেন, আপনারা যে একটা জায়গায় মানে নিজে একটা কনভিন্স হয়ে নিজেকে সুন্দর ওয়েতে আপনি কাজটা করছেন, ওইখানে আপনি নিজে প্রতারিত হচ্ছেন না? দেখেন, আপনি দেখেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। এটা আপনি মিডিয়া ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছেন, সো আমি যেটা বারবার বলার চেষ্টা করছি, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই খারাপ ভালো আছে, ভালো মন্দের অংশ আছে। ভালো যারা চেষ্টা করছেন ভালো চেষ্টা করছেন, মন্দের যারা চেষ্টা করছেন মন্দ করছেন। কিন্তু আপনি শুধু মন্দের কথাটা বলবেন, ভালোদের কথা বলবেন না, তার ধরনের এটা একটা ব্যালেন্স আছে। আপনি আপনাদের ইন্ডাস্ট্রির কথা বলেন, মানে সংবাদ মাধ্যম বা সেখানে, বা আপনি ব্যাংকারদের কথা বলেন, ব্যাংকারদের কথা বলেন, যারা ব্যাংক লুট করে যাচ্ছে তাদের কথা নিয়েই কথা নেই, অথচ একজন কৃষককে একটা ব্যাংক লোন পেতে অনেক কষ্ট করতে হয়। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা করাপশন আছে, আবার একটা ভালো জায়গাও আছে। তো আপনি যেই কথাটা বলছেন সেটা আমিও খালি অ্যান্সারটা করছি। আপনি যেই নামের কথা বলছেন বা আমাদের যে দায়ের কথা বলছেন, এখানেই যারা আছেন, এখানেই অনেক ফিল্ম মেকার আছেন, সেই দায়গুলো কিন্তু পূরণ করছেন। সে তো ওইটার অংশ না, সে মিডিয়ার অংশ, কিন্তু তার জায়গা থেকে, তার দায়িত্বের জায়গা থেকে সে কিন্তু একটা ভালো কন্টেন্ট করছেন। আবার যার কাছে মনে হচ্ছে বিজনেসটাই সব, ওইটাই বা ওইটা করলে সে বেশি ভিউ পাচ্ছে, সে ওটা করছে। খারাপ ভালো অংশ সব জায়গায় আছে। সো দায়টা আমাদের আছে, সেই দায়টা মাথায় নিয়েই বলছি, আমরাও তো চেষ্টা করছি ভালো কিছু করার জন্য। আপনার সবচেয়ে বড় উদাহরণ বলি, আমি শ্যামা কাব্য বানিয়েছি, আমি একটা ভালো ফিল্ম বানানোর চেষ্টা করেছি, কিন্তু আমার সিনেমা হলে তো লোক যাচ্ছে না। মানে এই আমার দায়িত্ব আমি পালন করেছি, আমি একটা ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করেছি, আমরা ভালো পারফর্ম করার চেষ্টা করেছি। ভালো মন্দের বিচার, সেটা কতটা ভালো হলো বা কতটা খারাপ হলো, সেটা তো আসলে দর্শক আপনারা বা আপনারা যারা দেখছেন তারা সেটা বিচার করবেন। কিন্তু আমরা তো আমাদের দায়িত্বটা পালন করেছি, আমরা তো একটা ভালো ফিল্ম বলার, একটা ভালো গল্প বলার চেষ্টা করেছি, সেখানে লোক যাচ্ছে না কেন? সেটা আমি এইটার প্রেক্ষিতে নিরঞ্জনকে বলি, আমাদের এবার আগের থেকে যদি 5টা পত্রিকায় আগে নিউজ হতো টেলিভিশনে, এখন অনেক টেলিভিশন বেড়ে গেছে, এখন মিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্ম বেড়ে গেছে, পত্রিকা বেড়ে গেছে, এখন অনেক প্রমোশনাল, অনেক ভিউজ প্রমোশনাল প্ল্যানিং হয়, কাজ হয়, তারপরেও কেন মানুষকে নিতে পারে না? আমরা পারছি না, আই ডোন্ট নো। মানে এই বিষয়ে আসলে আমার একদমই অ্যাকচুয়ালি একটা ক্লাসে কিন্তু সব ধরনের স্টুডেন্ট থাকে। কিছু ব্যাক বেঞ্চার্স থাকে যারা হচ্ছে ক্লাস ফাঁকি দিবে, ক্লাসে বসে গেম খেলতে থাকবে, বিভিন্ন কিছু করতে থাকবে, গল্প করতে থাকবে, এবং কিছু স্টুডেন্ট থাকবে যারা নাকি হচ্ছে কি পড়াটাকে সিরিয়াসলি নেয় এবং সুন্দর মতো করে রেজাল্টও ভালো করছে। তো এখানেও হচ্ছে সব ধরনের কাজই হচ্ছে, ভালো হচ্ছে খারাপ হচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করি ভালো কাজের দর্শক বেশি, এবং ভালো কাজ যখন হচ্ছে, আমরা ভালো একটা প্রোডাক্ট দিচ্ছি বা হচ্ছে কি কেউ একজন ডিরেক্টর ভালো একটা কাজ বের করছে, সেটার অডিয়েন্স কিন্তু আছে। কিন্তু হলের ব্যাপারে, সিনেমার ব্যাপারে অবভিয়াসলি প্রমোশনটা খুব বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এন্ড প্রজেকশন। হ্যাঁ, প্রজেকশন অবভিয়াসলি ইম্পর্ট্যান্ট। তোমার ঘরের সামনে একটা সিনেমা হল থাকতে হবে, আদারওয়াইজ একটা ওই ঢাকা শহরে এক্স্যাক্টলি আমি একটা প্রোডাক্ট বানালাম, ঠিকমতো যদি প্রেজেন্ট না করতে পারি, তখন তো মানুষ জানবে না অ্যাকচুয়াল প্রোডাক্টটা কী বানিয়েছি আমি, সেটাও ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সো সব কিছু মিলিয়েই আর কি এই জায়গাটা, প্রত্যেকটা জিনিসই থাকবে একটা ইন্ডাস্ট্রি। শুধু ঢাকা শহরের কথাই চিন্তা করেন, উত্তরের অডিয়েন্স, উত্তরে একটা ম্যাস অডিয়েন্স আছে, এই অডিয়েন্সগুলো কোথায় যাবে সিনেমা দেখতে? নাই, কোনো আশেপাশে কোনো হল নাই। সো আপনি থিয়েটারে তো একই অবস্থা, ঘুরে ফিরে আসতে হবে। সেই বেইলি রোড আর শিল্পকলা ছাড়া মানে কোনো মঞ্চ নাই ঢাকা শহরে। আপনি বিভিন্ন ধরনের ইয়েতে, আপনি গুলশানে কোনো থিয়েটার নাই, পুরো একটা কমিউনিটি আছে গুলশান কমিউনিটি। মিরপুরে এখন একটা হল হয়েছে এই সেই দিন, মানে আমি এখন ভালো একটা হল পেলাম সনি স্কয়ার। আদারওয়াইজ মিরপুরে একটা বিশাল কমিউনিটি আছে, বিশাল অডিয়েন্স। এই অডিয়েন্সকে আপনি কিভাবে বসুন্ধরা নিয়ে যাবেন? এই দুটো 4টা ঘন্টা সে জ্যাম ঠেলে 1-1.5 হাজার টাকা দিয়ে সিনেমা দেখে, ভাই এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য এত অভিযোগের তীর কোন দিকে? সব জায়গায় আমাদের সবকিছু লাগবে, সিনেমা হল লাগবে, প্রপার ডিস্ট্রিবিউশন লাগবে, আমরা ভালো সিনেমা বানাতে হবে। আমার মনে হয় দর্শকেরও তখন দায়িত্ব হবে যে সিনেমা অভ্যাসটাও তৈরি করতে হবে। সিনেমা হলে সিনেমা আসে দেখার অভ্যাস তো গত 20 বছরে আমরা হারিয়ে ফেলেছি। সো সেটাও তো একটা বিষয়, এটা একটা অভ্যাসের বিষয় যে আমার মনে আছে আমরা ছোটবেলায় নিয়মিত সিনেমা হলে সিনেমা দেখতে যেতাম। সো ওই অভ্যাস, আমাদের কালচারাল চেঞ্জ হচ্ছে,
ডাইভার্সিটি মানে কালচারাল মানে সময়ের কারণে কালচারাল অ্যাক্টিভিজমেও অনেক ধরনের চেঞ্জেস আসছে, যে আমি কিসে এন্টারটেইন হব, বা আপনার হাতে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টেলিভিশন অ্যান্ড মোবাইলে আপনি অনেক কিছু এন্টারটেনমেন্টের পাচ্ছেন। তো স্বাভাবিকভাবেই সিনেমা হলে তাকে নিয়ে যাওয়ার জন্য সেই রকম প্রসেসই লাগবে আপনার প্রপার একটা হল, ভালো একটা সিনেমা, ভালো অভিনেতা অভিনেত্রী, ভালো একটা গল্প, ভালো একটা পরিচালক, মানে সব কিছুর কম্বিনেশন হইতে হবে। এই জিনিসটার চেঞ্জ আসছে। নীলা, পারিশ্রমিক নিয়ে খুশি তো? আমার পারিশ্রমিক ঠিক মতো দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ খুশি। সোহেল মণ্ডল? আমি আমার ওইটাই তো বড় পারিশ্রমিক পাওয়া যায়, লিস্ট আছে এরকম, ওইটা বড় পারিশ্রমিক। সাধারণত আমি জানি না আমার কলিগসরা আমাকে হয়তো বেশি ভালোবাসেন বলে কখনো পারিশ্রমিক নিয়ে আমাকে কখনো করেন, মানে সমস্যা পড়তে হয় না, এবং তারা যথেষ্ট এই বিষয়ে কনসিয়াস। ইন্ডাস্ট্রিতে নানা রকম সিচুয়েশনই আছে, বাট আমি স্টিল নাও বলবো যে পারিশ্রমিকের বিষয়ে সবসময় তারা ছিল। কিন্তু আমি নিয়াজরা বলছি, যখন যেহেতু অনেক বছর ধরে কাজ করা ইন্ডাস্ট্রিতে, যখন দেখে তোমার সমসাময়িক যারা তারা অনেক পারিশ্রমিক তাকে অফার করছে, তার পারিশ্রমিক দেখা গেল তোমাকে একটা ফিক্সড তার থেকে একটু করছে, বা আমি জানি না পারিশ্রমিক এরকম কি পাও, তখন কি খারাপ লাগে না? মনে হয় না তুমি যে ডিজার্ভ করো এটা তুমি পাচ্ছ না? না, এরকম আমার মনে হয় না। আর আমি অ্যাকচুয়ালি তো সেটা হচ্ছে কি আমাকে কেউ অফার করছে এরকম না, আমি বলছি তারপর ব্যাটা বলে মিললে তারপর হচ্ছে। সো সেই জায়গায় অবজেকশন নেই অ্যাকচুয়ালি। হ্যাঁ, কারণ আমরা আমাদের মতো করে ভ্যালু ক্রিয়েট সব নির্দিষ্ট ভ্যালু, আমার ভ্যালুটা যেটা হচ্ছে সেটা তো আমারও তো বাজার সেলের বিষয়টা বুঝতে হবে। আমরা যদিও দিন শেষে একটা প্রোডাক্ট, মানে ওই অর্থে, মানে আমি ওইভাবে মিন করিনি, মানে দিন শেষে আমি কতটুকু সেলেবল সেই পারপাসে আমার একটা পারিশ্রমিক তৈরি হয়। আর আমি যেই পরিশ্রমটা করবো, ধরেন কোনো একটা সিনেমা, কোনো একটা নাটক আমি কয়দিন করছি, কেমন নানা কিছুর সংযোগ ঘটে, যে আমি চরিত্রটা কি করছি, আমার গল্পটা কেমন, অনেক কিছুর কারণে আমরা অনেক কিছু ছাড় দিই। আমি যেমন একটা সিনেমায় করেছি, যে সিনেমায় আমি পারিশ্রমিকভাবে নেই আমার যে পারিশ্রমিকটা, কারণ বিকজ অফ আমার সিনেমাটা ভালো লাগছে, আমার গল্পটা ভালো লাগছে, আমার চরিত্রটা মনে হচ্ছে যে এরকম ইন্টারেস্টিং চরিত্র, বাট ওদের বাজেটটা হয়তো কম, বাট আমি ওই কাজটা করতে চাই। আমি সোহেল মণ্ডলের স্ট্রাগল পিরিয়ড জানি, আমি স্ট্রাগল নিয়ে আসতে গল্প বলবো না, প্লিজ আমরা শেষের দিকে যাই, বলার দরকার নাই। আমি যা চাচ্ছি যে কালো পুতুল যখন হাতে পেলে কেমন লাগলো? আচ্ছা, ওই যেহেতু যাওয়া হয় নাই, ব্ল্যাক লেডি, হ্যাঁ ব্ল্যাক লেডি, বিশাল লেডি যাওয়া হয় নাই। আচ্ছা, সেদিন আরেকটা অনুষ্ঠানে ইন্টারেস্টিং ঘটনাটা বলতেছিলাম। ব্ল্যাক লেডি এখনো আমার হাতে আসে না, বাট আমি ছবি তুলেছি ব্ল্যাক লেডি নিয়ে, কারণ বিকজ অফ ম্যাগাজিনে আমাকে ছবি দিতে হয়েছিল। আমরা ফারিন বা জয়াপাল তাদের ব্ল্যাক লেডি নিয়ে আসছে, কিন্তু ওরা আমাকে ফোন দিচ্ছে যে আমাদের তো একটু ছবি টবি লাগবে ম্যাগাজিনে, এর জন্য ধার করে নিয়ে তখন আমি ফারিনের কাছ থেকে ধার নিচ্ছি। ফারিন বললো তোমার এটা দাও, আমি খুব পোজ পাস দিয়ে নিজের অ্যাওয়ার্ড মনে করে একদম ছবি টবি তুলে তারপর ওদেরকে পাঠিয়েছি। ভালো লাগছে, এরকম যে কোনো অ্যাওয়ার্ডই আসলে আপনার কাজের স্বীকৃতি আর কি। এবং আরেকটা বিষয়, বাংলাদেশের অভিনেতারা এখন দাপে বেড়াচ্ছে, ওই বাংলার মানুষ খোঁজে, সার্চ দিয়ে খোঁজে, এর নাটক দেখবো, এর ওটিটির এই কাজটা দেখবো, এর ফিল্মটা দেখবো। জয়া 4বার পেয়েছে, ফারিন পেল, হ্যাঁ, মানে মায়ার জঞ্জাল করে আপনারা পেলেন, হ্যাঁ, মানে এটা আসলে কতটুকু আসলে ভালো লাগে? যে দেখেন, আমি বিষয়টা আসলে এই বিষয়টা একটু অন্যভাবে দেখি। দেখেন, আমিও কিন্তু ঋত্বিকদার ভক্ত, আমরাও কিন্তু ঋত্বিক চক্রবর্তীর কাজ দেখতেছি, আমরা অনির্বাণ ভট্টাচার্যের কাজ দেখতেছি, অনির্বাণ চক্রবর্তীর কাজ দেখতেছি। সো তার মানে কি, এটা একটা এক্সচেঞ্জ হচ্ছে। আমরা বাংলার মানুষ, যদিও ওটা এখন আর একটা দেশ, আমাদের একটা দেশ। সো একটা তো থাকেই যে আমরা অন্য জায়গায় যে কাজ করছি সেখানে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, ভালো লাগা থাকে। কিন্তু আমি সবসময় মনে করি আর্টিস্ট হচ্ছে ইউনিভার্সাল, মানে সবার, মানে আর্টিস্টের আসলে কোনো গণ্ডিবদ্ধ জায়গা নেই। সে পারফর্ম করবে, সে পেইন্টার হোক, সে কবি হোক। টি.এস. এলিয়টের কবিতার পড়লে আপনি হয়তো এখন এখানে বসে থেকে আপনি এনজয় করছেন, রবীন্দ্রনাথের কবিতা পৃথিবীর অন্য দেশের মানুষ এনজয় করছে। সো সাহিত্যিক বলেন, পেইন্টার বলেন, কবি বলেন, সাহিত্যিক বলেন, আর্টিস্ট আসলে সারা পৃথিবীর মানুষের। তারা যেখানেই কাজ করুক মানুষের কল্যাণের জন্য কাজ করে, বা মানুষের কল্যাণের জন্য না হলেও তাদের এন্টারটেইনমেন্ট, তাদের ইমোশনের জায়গা নিয়ে কাজ করে। সো সেই ইমোশন যদি আপনার সাথে কানেকশন তৈরি করে, দ্যাটস ইট, ওইটাই হচ্ছে আমাদের অর্জন। কিন্তু আমি সোহেল মণ্ডল বলে যে আর্টিস্ট এক্সচেঞ্জের বিষয়, যে আমাদেরটা এখন দেখছে, আগে তো এরকম একটা ছিল যে আমাদের ব্যারিয়ার ছিল, বাংলাদেশের অনেক টেলিভিশনের কাজগুলো ওই উপর বাংলার মানুষ দেখতে পেত না, একটা পত্রিকাও কিন্তু পড়তে পেত না, মানে এই বিষয়গুলোটা আসলে
তখন কি হার্মস ছিল না আমাদের ইন্ডাস্ট্রির জন্য? একটা তো হচ্ছে দেখেন শুধু এটা ইয়েকে দায় দিলে হবে না, এটার আসলে ওটিটির কল্যাণে দেখছে। হ্যাঁ সেটা ওটা, এটার অনেকগুলো দায় আছে, শুধু এই জায়গা না, এটা আসলে কূটনৈতিক অনেক ব্যাপারও আছে যেগুলো আমাদের, এটা আমাদের হাতে নাই। যারা আসলে এইটার মানে দায়িত্ববান জায়গায় আছেন তাদের আসলে ওই কমিউনিকেশন তৈরি করা উচিত ছিল, কারণ তারা যদি আমাদের এখানে এসে বিজনেস করতে পারেন আমরা কেন পারিনি, এটা তো আমাদেরও দায় না। এটা নিরঞ্জন এরকম হয়েছে যে আমি বাধা দিলাম, একটা ফুটা পেলাম আসছে, ওটা আমার দেখতে হবে, ওটা আমি আটকাতে পারছি না। এই বিষয়টা এরকম যে আমাদের প্রতিভা যারা ছিল, যারা কাজ করেছে, এই ওটিটি প্ল্যাটফর্ম আসার কারণে এটা তো ওপেন ব্যারিয়ার, ওপেন মাধ্যম, এটা তো আটকাতে পারে নাই। এবং এত গত কয়েক বছর যদি এটা যদি এরকম আগে ওপেন প্ল্যাটফর্ম হতো, ওপেন জায়গা হতো, তাহলে আমাদের আর্টিস্টরা কোন জায়গায় যেত, আমাদের কাজগুলো কত দূর যেত, বড় বড় ফেস্টিভ্যালে, বড় বড় জায়গায় আমাদের নাম করতো আমাদের ফেস্টিভ্যালে। তারপরও দেখেন এখন তো যাচ্ছি আমরা। হ্যাঁ এখন তো যাচ্ছি, আমরা পিছিয়ে গেছিলাম তো অনেকদিন। বিষয়টা দেখেন পিছিয়ে যাওয়ার বিষয় না, আমি আবারও যে কথাটা বারবার আপনাদেরকে বলতেছি সেটা হচ্ছে যে এটা শুধু এই আর্টিস্ট কমিউনিটির কমিউনিকেশন না, এইটার সাথে একটা দেশ, একটা কূটনীতি ইয়ের সম্পর্ক জড়িত, ইভেন যারা বিজনেস টাইকুন তাদের বিষয় এক্সচেঞ্জের বিষয়ে জড়িত। তাদের স্যাটেলাইট যদি এখানে আসতে পারে, মানে তারা যদি সেইভাবে ডিলিংটা করতে পারে, আমরা কেন সেটা পারিনি? এই দায় মানে শুধু আমাদের আর্টিস্ট কমিউনিটির না, এর দায়টা আমাদের আরো, এবং তারা কিন্তু বিজনেস করে যাচ্ছে। এই যে হইচই বলেন, তারা কিন্তু বাংলাদেশ থেকে হিউজ বিজনেস করে যাচ্ছে। এখন চরকিও করছে কলকাতায়, এখন চরকি করছে, চরকি পরে দেখলো যে না, আমরা পরে বুঝি যে পরে বুঝি আমরা, আমাদের বাঙালিদের বিষয়টা এরকম হয়ে গেছে। কিন্তু আমরা করলে অবশ্যই ভালো করতে পারতাম, ভালো পারতাম। বাট দেখেন এখনো শেষ হয় না, আপনি সবসময় পারতাম ছিল এই বিষয়গুলোর মধ্যে আটকে আছেন। না আমি হতাশ না, আপনি এটা থাকেন যে শুরু হলো, দেখেন কি হয়। আমার সামনে যারা বসে আছে আমি তো আশা করতেই পারি, সামনে দেখেন কি হয়। আমরা সবসময় একটু পজিটিভ থাকি, আমি সবসময় পজিটিভ এনার্জিতে বিশ্বাসী। নেগেটিভ এনার্জি আমাদের চারপাশ দিয়ে ভরে আছে, সেটা সব জায়গায়, বৈশ্বিক রাজনীতিতে, অর্থনীতিতে, সব জায়গায়, আমাদের সব পলিটিক্সের সব জায়গায় একটা নেগেটিভ এনার্জি ক্রিয়েট হয়ে আছে। আমরা পজিটিভ থাকি, বি পজিটিভ, পজিটিভ এনার্জিতে আমরা সুখবর দেন, পাস করতে থাকি। সামনে ঈদ যেহেতু, কি কি আসছে কাজ, সুখবর? ওই যে আমি তো বললামই একটু আগে, আপনার কাছ থেকে শুনতে যাচ্ছে। আচ্ছা তোমার বলা বেশি সুখবরটা আগে পাওয়া গেছে। আমার সুখবর তেমন কিছু নেই, মানে আমি টেলিভিশনের জন্য এখন একটু কাজ করছি, সুযোগ হচ্ছে কিছু কাজ করার। সো 3-4টা কাজ, 4-5টা কাজ আসার কথা ঈদে, কনফার্ম 3-4টা হয়েছে, বাকি 2-3টা হয়তো ওই কনফার্মেশনের উপর আসবে, সেগুলো কিছু শুট করব সামনে। আর এই মুহূর্তে এটা বলা ঠিক হবে কিনা জানি না, বর্ণলতা সেনের কথা তো সবাই জানে, সো এটা শেষ করেছি, ওটা এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, তো ওইটা দিবসের শেষে চলতে পারে। আর এই মাসের শেষে সোহেল আরমান ভাইয়ের একটা সিনেমার সাথে আমি সংযুক্ত হচ্ছি, সেটা আমরা 18 তারিখে আসলে অ্যানাউন্স করব। সো ওই সিনেমাটা হয়তো নেক্সট মান্থের ফার্স্ট উইক থেকে শুরু করব। অনেক 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 ভালো, অনেক সুখবর জানতে পারলাম। কিন্তু এখন বড় সুখবরটা হচ্ছে স্টিল নাও শ্যামাকাব্য চলছে না, আমরা বারবার বলি, আমরা ব্রেকে বারবার বলছি শ্যামাকাব্য দেখবেন, সুন্দর একটা ছবি, সোহেল মণ্ডল এবং নীলাঞ্জনা নীলার ছবি, পরিচালনায়, হ্যাঁ সুবর্ণা পরে হয়েছে, বদলাম সৌদের পরিচালনায়। কাজটা অবশ্যই দেখতে হবে, কারণ এত মানুষ, গুণী মানুষ একসাথে রয়েছে, এত সুন্দর একজন মানুষ আর একজন সুন্দর একজন মানুষ, দুই সুন্দর মানুষ একসাথে হয়েছে, সব সুন্দর মানুষ আমরা একসাথে অবশ্যই দেখব, সুন্দরভাবে উপভোগ করব, অবশ্যই বেশি পরিমাণে যাবে হলে। আর আমি জানতে চাচ্ছি যে সামনে এই যে এত এত কাজ আসছে, বা তোমারও কাজ আসবে, সামনে কি নিয়মিত করা হবে কিনা, আবার কে যে আবার একটু অফ হয়ে আবার চুপ করে থাকা? দেওয়ার ইচ্ছা নেই আমার। বিভিন্ন রকম সার্কামস্টেন্স থাকে না লাইফে, এক এক সময় প্রায়োরিটি এক এক রকম হয়ে যায়, কিন্তু এখন আমার প্রায়োরিটি অ্যাকচুয়ালি কাজ। তখন ছোট ছিলাম, অনেক রকমের রং ডিসিশন নিয়েছি, এখন হচ্ছে কি জানি একটা মানুষের কাজই তার পরিচয়, এবং কাজটা কত নিজের একটা আইডেন্টিটি থাকা কতটা প্রয়োজন সেটা আমি নিজে ফিল করি। সো এখন থেকে কাজ আমি রেগুলার করছি। 24 ঘন্টার মধ্যে প্রেমে কয় ঘন্টা সময় দেবে, আর হলো কাজে কয় ঘন্টা সময় দেবে? এখন তো প্রেম করছি না, এখন হচ্ছে 24 ঘন্টা কাজ। গুড অ্যানসার। 24 ঘন্টা কাজ। কার কার কাজ ভালো লাগে এই সময়ে, যেহেতু এখনকার সময় অ্যাজ এ অভিনেত্রী হিসেবে অনেক অভিনেত্রীর কাজই তো দেখা হয়, কার কার কাজ ভালো লাগে ছোট পর্দার অভিনেত্রী হিসেবে? সবার কাজ ভালো লাগে, স্পেসিফিক কেন? স্পেসিফিক করে বলতে গেলে এখন নতুনদের মধ্যে হচ্ছে কেয়া পায়েলের কিছু কাজ দেখা হয়েছে আমার, সে ভালো করছে।
তারপর হচ্ছে গিয়ে আমার কাজ ভালো লাগে জয় হাসান এবং হচ্ছে গিয়ে সুবর্ণা মুস্তফা, এই দুজনের প্রচুর রকমের ফ্যান আমি। তাদের কাজ আমার মানে তারা বলতে গেলে আমার আইডল, তাদেরকে আমি আইডল মানি। সোহেল মন্ডলের কাজ ভালো লাগে? এবং সোহেলের তো আমি বলেছি যে ওকে আমি পার্সোনালি চেনার আগেই হচ্ছে ওর কাজের আমি ফ্যান ছিলাম। তাকদীর দেখেছিলাম। হ্যাঁ আমি জানি, তুমি আমাকে বলেছিলে। এই যে সময় নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ। তার আগে আমি জাস্ট তিনজনকে অভিনেত্রী নিয়ে কথা বলবো। তিনজন অভিনেত্রী সম্পর্কে বিশ্লেষণ আমি চাচ্ছি, আর তিনজন অভিনেতা সম্পর্কে বিশ্লেষণ চাচ্ছি। কে কেমন? আমরা বিশ্লেষণ করার মধ্যে না আমি একটু চাচ্ছি, একটু বিশ্লেষণ চাচ্ছি যে কে কেমন। মেহেজাবিন সে খুবই সুন্দর এবং পার্সোনালি তার সাথে আমার কয়েকবার দেখা হয়েছে। খুবই অমায়িক একজন মানুষ, কাজের প্রতি প্রচুর রকম ডেডিকেটেড এবং হচ্ছে গিয়ে সুন্দরী খুব। ফারিন তাকে দেখলেই মনে হয় যে হচ্ছে পাশের বাসায় একটা মেয়ে, খুবই ক্লোজ এরকম ফিল হয় তাকে দেখলে, এরকম একটা ভাইব আসে। এবং হচ্ছে তার সাথে আমার কাজ করা হয়েছে। সে হচ্ছে খুবই মিশুক, নিজের মতো করে একটু থাকে, খুব ভালো অভিনেত্রী। টানে যেহেতু কাজ করেছে, বুবলি কেমন? আমার তো বুবলির সাথে কোনো সিন ছিল না, ওর সাথে আমার দেখাও হয়নি পার্সোনালি, গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল। হ্যাঁ আমার ওর সাথে কাজ হয়েছে। বুবলি কেমন? বুবলির তাকে নিয়ে আমি যেহেতু তাকে নিয়ে পার্সোনালি আমি তাকে চিনি না, কাজ দেখেছি। টানে হচ্ছে গিয়ে সে খুব ভালো অভিনয় করেছে, তার কাজ আমার পছন্দ হয়েছে। আর হচ্ছে গিয়ে মাঝে মাঝে হয়তো বা তার একটু চুপ থাকতে পারলে বেটার হয় তার জন্য, সেটা আমার মনে হয়েছে। আমি মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট একটা অ্যানসার পাবো সুবর্ণা আপা সম্পর্কে জানতে চাইলে। সুবর্ণা আপা কেমন? উনি হচ্ছে একদম গার্জিয়ান টাইপের। আমার সাথে ওনার খুবই ক্লোজ সম্পর্ক। ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি লাইফের ব্যাপারে বা কাজের ব্যাপারে, এবং আমার অভিনয়টা শেখাই হচ্ছে ওনার কাছ থেকে, ওনাদের টিম থেকে। এর আগে হচ্ছে আমি কাজ করছিলাম, বাট অভিনয়কে আমি জানতাম না সত্য কথা বলতে গেলে, কিন্তু ওনাদের কাছ থেকে আমার অভিনয়টা শেখা হয়েছে। এবং লাইফের ব্যাপারে ওনাদের কাছে আমি যে কোনো সময় যেতে পারি, যে আমার এই প্রবলেমটা হচ্ছে, এটা সলিউশন কী হতে পারে। উনি যে কোনো সময় সব কিছুর জন্য আমার পাশে আছে। ওনার ব্যাপারে না বলে শেষ করা আমার পক্ষে পসিবল না। সোহেল মন্ডলের কাছে একটু আমি যাই। অনেক সুন্দর করে বলেছে সুবর্ণা আপা নিয়ে এবং সব আর্টিস্টকে নিয়ে। আমি সোহেল মন্ডলের যাচ্ছি, যেহেতু চঞ্চল ভাষাতে কাজ করা হয়েছে। চঞ্চল কেমন? ভীষণ অমায়িক, ফ্রেন্ডলি, বন্ধুর মতো মানে আর কি। বড় ভাইয়ের এটা আছে এবং খুবই ভালো অভিনেতা, আমাদের অন অফ দ্য ফাইনেস্ট, এবং খুব ভালো মানে কোয়ার্টিস্ট, খুবই ভালো কোয়ার্টিস্ট, এবং তিনি অ্যাকচুয়ালি আমার বড় ভাই। যদি বলি আমি হাওয়ার যে এটা রাজ সম্পর্কে, ফ্যান্টাস্টিক অ্যাক্টর, মানে রাজ এই জেনারেশনের তার সবচেয়ে বড় উদাহরণই ওর সিনেমাগুলো। এবং আপনি দেখবেন যে ও কত ডাইভার্স কন্টেন্ট সে করছে। পরাণ করছে তো কাজল রেখা করছে, কাজল রেখা করছে তো গুনিন করছে, গুনিন করছে তো সে ওমর করছে, বা দেয়ালের দেশ করছে। সো একটা আর্টিস্ট বা নেটওয়ার্কের বাইরের মতো ওয়েবফ্রেন্ড করেছে। সো একটা আর্টিস্ট যখন তার কাজের ক্ষেত্রে এই ডিসিশনগুলো নিতে পারে, তার মানে হচ্ছে সে ডেডিকেটলি আসলে একজন অভিনেতা হিসেবে নিজেকে সার্ভ করতে চায়। হিরো হিসেবে মানে আমরা এই নামটা দেই আসলে, আমি বলবো যে রাজ হিরোর চেয়েও বেশি অভিনেতা, মানে সে খুব ভালো অভিনেতা। মোশাররফ ভাই হচ্ছে, আমি মনে করি আমাদের দেশের সবচেয়ে মেধাবী, ফাইনেস্ট অ্যাক্টর এবং ভীষণ ভালো মানুষ। আমরা খুব লাকি যে তার সময়ে আমরা বাস করছি এবং তার কাজ দেখতে পাচ্ছি। কিন্তু আমার আক্ষেপ যেটা আছে সেটা হচ্ছে যে আমি মোশাররফ ভাইকে আমাদের ইন্ডাস্ট্রিতে আরও ইন্টারেস্টিং চরিত্র দেখতে চাই। অ্যান্ড হি ইজ
মানে সে ডেলিভার করার জন্য মুখিয়ে আছে, মানে তার মতো পারফর্মার আমাদের জেনারেশনে থাকা মানে হচ্ছে যে আমরা এগিয়ে যেতে পারবো আর কি অনেক দূর। অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি আসলে আড্ডার শেষ হচ্ছে না, আড্ডা ভালো লাগছে, আড্ডা প্রিয় মানুষ, যেহেতু তার সাথে আমরা নিজেরাই থিয়েটারের মানুষ, আমরা তার ছোট, আমরা থিয়েটারের অনেক ছোট মানুষ, আমাদের সিনিয়র ভাই সে আর অনেক দিন পর দেখা হলো, আড্ডা দেওয়ার একটা ইচ্ছা ছিল, ইচ্ছাটা পূর্ণ হলো। শ্যামাকাব্যর পারপাসে আসতে আড্ডাটা হলো এবং দুজনে এসেছেন, আমি খুবই সম্মানিত বোধ করেছি, বাংলাদেশ প্রতিদিন অনেক সম্মানিত বোধ করেছে। অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমরাও খুব সম্মানিত বোধ করছি এখানে আসতে পেরে। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং আস। মঙ্গল কামনা করি, আবার দেখা হবে অন্য কোনো আড্ডায়। অ্যান্ড শ্যামাকাব্য দেখবেন আপনারা সবাই, ব্লকবাস্টারে চলছে, লায়ন্সে চলছে, সবাই হলে এসে শ্যামাকাব্য দেখুন। আজাদ আর শ্যামার কেমিস্ট্রি এনজয় করুন। আজাদ শ্যামার কেমিস্ট্রি এনজয় করবেন এবং অবশ্যই তার আগে এই প্রোগ্রামটা দেখবেন। আমাদের আজকে প্রতিদিনের প্রিয়জন, আমাদের দুই প্রিয় মানুষ উপস্থিত ছিলেন। সামনে অবশ্যই অন্য কোনো অতিথি থাকবেন। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, নিজের যত্নে রাখবেন। খোদা হাফেজ।